গীতিকার রবীন্দ্রনাথ, কবি রবীন্দ্রনাথ, প্রবন্ধকার রবীন্দ্রনাথ, এমনকি গল্পকার রবীন্দ্রনাথ যতটা ব্যাপ্ত, ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ততটা নন বলেই বহু বিশেষজ্ঞের মত। ব্যাপ্ত নন বলতে বহুল পঠিত নন অর্থে নয়, গভীরতার অর্থে। কিন্তু সেই বিশেষজ্ঞরাও যে দু একটি কাজকে তাঁর মান্যসারী বলে মেনে নিতে বাধ্য হয়েছেন, তার মধ্যে অবশ্যই অবিসংবাদী নাম গোরা। ধর্মীয় কুসংস্কার ধর্ম ধর্ম করে স্বাভাবিক বুদ্ধিকে পিছনে ঠেলে দিয়ে জোর করে হেজিমনি তৈরির যে অদ্ভুত পাগলামি আজ আমরা দেখে অভ্যস্ত, সেই ইংরেজ আমলেও যে তা কিছু কম ছিল না, তা এই উপন্যাসের ছত্রে ছত্রে আখ্যায়িত। ধর্মের উপর মানবতার জয়ের এই আখ্যান গোটা বিশ্ব সাহিত্যের নিরিখেই খুব একটা সুলভ নয়। গল্পে আড্ডায় রৌহিনের উপন্যাসের ঝুলির তৃতীয় নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা শুরু হচ্ছে আজ থেকে। উপন্যাসটি পড়ছি বিশ্বভারতী প্রকাশিত রবীন্দ্র রচনাবলী জন্মশতবার্ষিকী সংস্করণের নবম খণ্ড থেকে। বইটি প্রকাশিত হয় 1961 সালে 25শে বৈশাখ 1368 বঙ্গাব্দ, রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী উপলক্ষে। অনলাইনে বই কেনার সুলুক সন্ধান তো পাবেনই আমাদের বর্ণনার বাক্সে। এখন আসুন শুরু হোক রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস গোরা, পাঠে আমি রৌহিন। 1। শ্রাবণ মাসের সকালবেলায় মেঘ কাটিয়া গিয়া নির্মল রৌদ্রে কলিকাতার আকাশ ভরিয়া গিয়াছে। রাস্তায় গাড়ি ঘোড়ার বিরাম নাই। ফেরিওয়ালা অবিশ্রাম হাঁকিয়া চলিয়াছে। যাহারা আপিসে কালেজে আদালতে যাইবে, তাদের জন্য বাসায় বাসায় মাছ তরকারির চুপড়ি আসিয়াছে ও রান্নাঘরে উনান জ্বালাইবার ধোঁয়া উঠিয়াছে। কিন্তু তবু এত বড় এই যে কাজের শহর কঠিন হৃদয় কলিকাতা, ইহার শত শত রাস্তা এবং গলির ভিতরে সোনার আলোকের ধারা আজ যেন একটা অপূর্ব যৌবনের প্রবাহ বহিয়া লইয়া চলিয়াছে। এমন দিনে বিনা কাজের অবকাশে বিনয়ভূষণ তাহার বাসার দোতলার বারান্দায় একলা দাঁড়াইয়া রাস্তায় জনতার চলাচল দেখিতেছিল। কলেজের পড়াও অনেকদিন চুকিয়া গিয়াছে, অথচ সংসারের মধ্যেও প্রবেশ করে নাই। বিনয়ের অবস্থাটা এইরূপ। সভা সমিতি চালানো এবং খবরের কাগজ লেখায় মন দিয়াছে, কিন্তু তাহাতে সব মনটা ভরিয়া উঠে নাই। অন্তত আজ সকালবেলায় কি করিবে তাহা ভাবিয়া না পাইয়া তাহার মনটা চঞ্চল হইয়া উঠিয়াছিল। পাশের বাড়ির ছাতের উপর গোটা তিনেক কাক কি লইয়া ডাকাডাকি করিতেছিল এবং চড়ুই দম্পতি তাহার বারান্দার এক কোণে বাসা নির্মাণ ব্যাপারে পরস্পরকে কিচিমিচি শব্দে উৎসাহ দিতেছিল। সেই সমস্ত অব্যক্ত কাকলি বিনয়ের মনের মধ্যে একটা কোন অস্পষ্ট ভাবাবেগকে জাগাইয়া তুলিতেছিল। আলখাল্লা পরা একটা বাউল নিকটে দোকানের সামনে দাঁড়াইয়া গান গাহিতে লাগিল। খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়, ধরতে পারলে মনোবেড়ি দিতেম পাখির পায়। বিনয়ের ইচ্ছা করিতে লাগিল বাউলকে ডাকিয়া ওই অচিন পাখির গানটা লিখিয়া লয়, কিন্তু ভোর রাত্রে যেমন শীত শীত করে অথচ গায়ের কাপড়টা টানিয়া লইতে উদ্যম থাকে না, তেমনি একটা আলস্যের ভাবে বাউলকে আর ডাকা হইল না, গান লেখাও হইল না। কেবল ওই অচেনা পাখির সুরটা মনে গুনগুন করিতে লাগিল। এমন সময় ঠিক তাহার বাসার সামনেই একটা ঠিকা গাড়ির উপর একটা মস্ত জুড়ি গাড়ি আসিয়া পড়িল এবং ঠিকা গাড়ির একটা চাকা ভাঙিয়া দিয়া দিকপাত না করিয়া বেগে চলিয়া গেল। ঠিকা গাড়িটা সম্পূর্ণ উল্টাইয়া না পড়িয়া এক পাশে কাত হইয়া পড়িল। বিনয় তাড়াতাড়ি রাস্তায় বাহির হইয়া দেখিল গাড়ি হইতে একটি 17-18 বৎসরের মেয়ে নামিয়া পড়িয়াছে এবং ভিতর হইতে একজন বৃদ্ধ গোছের ভদ্রলোক নামিবার উপক্রম করিতেছেন। বিনয় তাহাকে ধরাধরি করিয়া নামাইয়া দিল এবং তাহার মুখ বিবর্ণ হইয়া গেছে দেখিয়া জিজ্ঞাসা করিল, আপনার লাগেনি তো? তিনি নাহা কিছু হয়নি বলিয়া হাসিবার চেষ্টা করিলেন। সে হাসি তখনই মিলাইয়া গেল এবং তিনি মূর্ছিত হইয়া পড়িবার উপক্রম করিলেন। বিনয় তাহাকে ধরিয়া ফেলিল ও উৎকণ্ঠিত মেয়েটিকে কহিল, এই সামনেই আমার বাড়ি, ভিতরে চলুন। বৃদ্ধকে বিছানায় শোয়ানো হইলে মেয়েটি চারিদিকে তাকাইয়া দেখিল ঘরের কোণে একটি জলের কুঁজা আছে। তখনই সেই কুঁজার জল গেলাসে করিয়া লইয়া বৃদ্ধের মুখে ছিটা দিয়া বাতাস করিতে লাগিল এবং বিনয়কে কহিল, একজন ডাক্তার ডাকলে হয় না? বাড়ির কাছেই ডাক্তার ছিল। বিনয় তাহাকে ডাকিয়া আনিতে বেহারা পাঠাইয়া দিল।
ঘরের এক পাশে টেবিলের উপর একটা আয়না, তেলের শিশি ও চুন আঁচড়াইবার সরঞ্জাম ছিল। বিনয় সেই মেয়েটির পিছনে দাঁড়াইয়া সেই আয়নার দিকে একদৃষ্টে চাহিয়া স্তব্ধ হইয়া রহিল। বিনয় ছেলেবেলা হইতেই কলিকাতার বাসায় থাকিয়া পড়াশোনা করিয়াছে। সংসারের সঙ্গে তাহার যাহা কিছু পরিচয় সে সমস্তই বইয়ের ভিতর দিয়া। নিঃসম্পর্কিয়া ভদ্র স্ত্রীলোকের সহিত তাহার কোনোদিন কোনো পরিচয় হয় নাই। আয়নার দিকে তাকিয়া দেখিল, যে মুখের ছায়া পড়িয়াছে সে কি সুন্দর মুখ! মুখের প্রত্যেক রেখা আলাদা করিয়া দেখিবার মতো তাহার চোখের অভিজ্ঞতা ছিল না। কেবল সেই উদ্বিগ্ন স্নেহে আনত তরুণ মুখের কোমলতামণ্ডিত উজ্জ্বলতা বিনয়ের চোখে সৃষ্টির সদ্য প্রকাশিত একটি নতুন বিস্ময়ের মতো ঠেকিল। একটু পরে বৃদ্ধ অল্পে অল্পে চক্ষু মেলিয়া মা বলিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। মেয়েটি তখন দুই চক্ষু ছলছল করিয়া বৃদ্ধের মুখের কাছে মুখ নিচু করিয়া আর্দ্রস্বরে জিজ্ঞাসা করিল, বাবা, তোমার কোথায় লেগেছে? এ আমি কোথায় এসেছি বলিয়া বৃদ্ধ উঠিয়া বসিবার উপক্রম করিতেই বিনয় সম্মুখে আসিয়া বলিল, উঠবেন না, একটু বিশ্রাম করুন, ডাক্তার আসছে। তখন তাহার সব কথা মনে পড়িল ও তিনি কহিলেন, মাথার এইখানটা একটু বেদনা বোধ হচ্ছে, কিন্তু গুরুতর কিছুই নয়। সেই মুহূর্তেই ডাক্তার জুতা মচমচ করিতে করিতে আসিয়া উপস্থিত হইলেন। তিনিও বলিলেন, বিশেষ কিছুই নয়। একটু গরম দুধ দিয়া অল্প ব্র্যান্ডি খাওয়াইবার ব্যবস্থা করিয়া ডাক্তার চলিয়া যাইতেই বৃদ্ধ অত্যন্ত সংকুচিত ও ব্যস্ত হইয়া উঠিলেন। তাহার মেয়ে তাহার মনের ভাব বুঝিয়া কহিল, বাবা, ব্যস্ত হচ্ছ কেন? ডাক্তারের ভিজিট ও ওষুধের দাম বাড়ি থেকে পাঠিয়ে দেব বলিয়া সে বিনয়ের মুখের দিকে চাহিল। সে কি আশ্চর্য চক্ষু! সে চক্ষু বড় কি ছোট, কালো কি কটা, সে তর্ক মনেই আসে না। প্রথম নজরেই মনে হয় এই দৃষ্টির একটা অসন্দিগ্ধ প্রভাব আছে। তাহাতে সংকোচ নাই, দ্বিধা নাই, তাহা একটা স্থির শক্তিতে পূর্ণ। বিনয় বলিতে চেষ্টা করিল, ভিজিট অতি সামান্য, সেজন্য সে আপনারা, সে আমি। মেয়েটি তাহার মুখের দিকে চাহিয়া থাকাতে কথাটা ঠিক মতো শেষ করিতেই পারিল না। কিন্তু ভিজিটের টাকাটা যে তাকে লইতেই হইবে সে সম্বন্ধে কোনো সংশয় রহিল না। বৃদ্ধ কহিলেন, ডাক্তাররা অমন বলে থাকে, ওটা ওদের কুসংস্কার। আমার যেটুকু দুর্বলতা আছে একটু গরম দুধ খেলেই যাবে। দুধ খাইয়া বল পাইলে বৃদ্ধ বিনয়কে বলিলেন, এবারে আমরা যাই, আপনাকে বড় কষ্ট দিলুম। মেয়েটি বিনয়ের মুখের দিকে চাহিয়া কহিল, একটা গাড়ি। বৃদ্ধ সংকুচিত হইয়া বলিলেন, আবার কেন ওকে ব্যস্ত করা, আমাদের বাসা তো কাছেই, এটুকু হেঁটেই যাব। মেয়েটি বলিল, না বাবা, সে হতে পারে না। বৃদ্ধ ইহার উপর কোনো কথা কহিলেন না এবং বিনয় নিজে গিয়া গাড়ি ডাকিয়া আনিল। গাড়িতে উঠিবার পূর্বে বৃদ্ধ তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনার নামটি কি? বিনয়। আমার নাম বিনয়ভূষণ চট্টোপাধ্যায়। বৃদ্ধ কহিলেন, আমার নাম পরেশচন্দ্র ভট্টাচার্য, নিকটেই ৭৮ নম্বর বাড়িতে থাকি। কখনো অবকাশ মতো যদি আমাদের ওখানে যান তো বড় খুশি হব। মেয়েটি বিনয়ের মুখের দিকে দুই চোখ তুলিয়া নীরবে এই অনুরোধের সমর্থন করিল। বিনয় তখনই সেই গাড়িতে উঠিয়া তাহাদের বাড়িতে যাইতে প্রস্তুত ছিল, কিন্তু সেটা ঠিক শিষ্টাচার হইবে কিনা ভাবিয়া না পাইয়া দাঁড়াইয়া রহিল। গাড়ি ছাড়িবার সময় মেয়েটি বিনয়কে ছোট্ট একটি নমস্কার করিল। এই নমস্কারের জন্য বিনয় একেবারেই প্রস্তুত ছিল না, এই জন্য হতবুদ্ধি হইয়া সে প্রতি নমস্কার করিতে পারিল না। এইটুকু ত্রুটি লইয়া বাড়িতে ফিরিয়া সে নিজেকে বারবার ধিক্কার দিতে লাগিল। ইহাদের সহিত সাক্ষাৎ হওয়া হইতে বিদায় হওয়া পর্যন্ত নিজের আচরণ সমস্তটা আলোচনা করিয়া দেখিল। মনে হইল আগাগোড়া তাহার সমস্ত ব্যবহারেই অসভ্যতা প্রকাশ পাইয়াছে। কোন কোন সময়ে কি করা উচিত ছিল, কি বলা উচিত ছিল, তাহা লইয়া মনে মনে কেবলই বৃথা আন্দোলন করিতে লাগিল। ঘরে ফিরিয়া আসিয়া দেখিল, যে রুমাল দিয়া মেয়েটি তাহার বাপের মুখ মুছাইয়া দিয়াছিল সেই রুমালটি বিছানার উপরে পড়িয়া আছে। সেটি তাড়াতাড়ি তুলিয়া লইল। তাহার মনের মধ্যে বাউলের সুরে ওই গানটাই বাজিতে লাগিল, খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায়।
বেলা বাড়িয়া চলিল, বর্ষার রৌদ্র প্রখর হইয়া উঠিল, গাড়ির স্রোত আপিসের দিকে বেগে ছুটিতে লাগিল। বিনয় তাহার দিনের কোনো কাজেই মন দিতে পারিল না। এমন অপূর্ব আনন্দের সঙ্গে এমন নিবিড় বেদনা তাহার বয়সে কখনো সে ভোগ করে নাই। তাহার এই ক্ষুদ্র বাসা এবং চারিদিকের কুৎসিত কলিকাতা মায়াপুরীর মতো হইয়া উঠিল। যে রাজ্যে অসম্ভব সম্ভব হয়, অসাধ্য সিদ্ধ হয় এবং অপরূপ রূপ লইয়া দেখা দেয়, বিনয় যেন সেই নিয়ম ছাড়া রাজ্যে ফিরিতেছে। এই বর্ষা প্রভাতের রৌদ্রের দীপ্ত আভা তাহার মস্তিষ্কের মধ্যে প্রবেশ করিল, তাহার রক্তের মধ্যে প্রবাহিত হইল, তাহার অন্তঃকরণের সম্মুখে একটা জ্যোতির্ময় জবনিকার মতো পড়িয়া প্রতিদিনের জীবনের সমস্ত তুচ্ছতাকে একেবারে আড়াল করিয়া দিল। বিনয়ের ইচ্ছা করিতে লাগিল নিজের পরিপূর্ণতাকে আশ্চর্যরূপে প্রকাশ করিয়া দেয়, কিন্তু তাহার কোনো উপায় না পাইয়া তাহার চিত্ত পীড়িত হইতে লাগিল। অত্যন্ত সামান্য লোকের মতোই সে আপনার পরিচয় দিয়াছে। তাহার বাসাটা অত্যন্ত তুচ্ছ, জিনিসপত্র নিতান্ত এলোমেলো, বিছানাটা পরিষ্কার নয়। কোনো কোনো দিন তাহার ঘরে সে ফুলের তোড়া সাজাইয়া রাখে, কিন্তু এমনই দুর্ভাগ্য সেদিন তাহার ঘরে একটা ফুলের পাপড়িও ছিল না। সকলেই বলে বিনয় সভাস্থলে মুখে মুখে যেরূপ সুন্দর বক্তৃতা করিতে পারে, কালে সে একজন মস্ত বক্তা হইয়া উঠিবে, কিন্তু সেদিন সে এমন একটা কথাও বলে নাই যাহাতে তাহার বুদ্ধির কিছুমাত্র প্রমাণ হয়। তাহার কেবলই মনে হইতে লাগিল, যদি এমন হইতে পারিত যে সেই বড় গাড়িটা যখন তাহাদের গাড়ির উপর আসিয়া পড়িবার উপক্রম করিতেছে, আমি বিদ্যুৎ বেগে রাস্তার মাঝখানে আসিয়া অতি অনায়াসে সেই উদ্দাম জুড়ি ঘোড়ার লাগাম ধরিয়া থামাইয়া দিতাম। নিজের সেই কাল্পনিক বিক্রমের ছবি যখন তাহার মনের মধ্যে জাগ্রত হইয়া উঠিল, তখন একবার আয়নায় নিজের চেহারা না দেখিয়া সে থাকিতে পারিল না। এমন সময় দেখিল একটি 7-8 বছরের ছেলে রাস্তায় দাঁড়াইয়া তাহার বাড়ির নম্বর দেখিতেছে। বিনয় উপর হইতে বলিল, এই যে এই বাড়ি বটে। ছেলেটি যে তাহারই বাড়ির নম্বর খুঁজিতেছিল সে সম্বন্ধে তাহার মনে সন্দেহ মাত্র হয় নাই। তাড়াতাড়ি বিনয় সিঁড়ির উপর চটি জুতা চটচট করিতে করিতে নিচে নামিয়া গেল। অত্যন্ত আগ্রহের সঙ্গে ছেলেটিকে ঘরের মধ্যে লইয়া তাহার মুখের দিকে চাহিল। সে কহিল, দিদি আমাকে পাঠিয়ে দিয়েছে। এই বলিয়া বিনয়ভূষণের হাতে এক পত্র দিল। বিনয় চিঠিখানা লইয়া প্রথমে লেফাফার উপরটাতে দেখিল পরিষ্কার মেয়েলি ছাঁদের ইংরেজি অক্ষরে তাহার নাম লেখা। ভিতরে চিঠিপত্র কিছুই নেই, কেবল কয়েকটি টাকা রয়েছে। ছেলেটি চলিয়া যাইবার উপক্রম করিতেই বিনয় তাহাকে কোনো ক্রমেই ছাড়িয়া দিল না। তাহার গলা ধরিয়া তাহাকে দোতলার ঘরে লইয়া গেল। ছেলেটির রং তাহার দিদির চেয়ে কালো, কিন্তু মুখের ছাঁদে কতকটা সাদৃশ্য আছে। তাহাকে দেখিয়া বিনয়ের মনে ভারী একটা স্নেহ এবং আনন্দ জন্মিল। ছেলেটি বেশ সপ্রতিভ। সে ঘরে ঢুকিয়া দেয়ালে একটা ছবি দেখিয়াই জিজ্ঞাসা করিল, এ কার ছবি? বিনয় কহিল, এ আমার একজন বন্ধুর ছবি। ছেলেটি জিজ্ঞাসা করিল, বন্ধুর ছবি? আপনার বন্ধু কে? বিনয় হাসিয়া কহিল, তুমি তাকে চিনবে না। আমার বন্ধু গৌরমোহন, তাকে গোরা বলি। আমরা ছেলেবেলা থেকে একসঙ্গে পড়েছি। এখনো পড়েন? না, এখন আর পড়িনে। আপনার সব পড়া হয়ে গেছে? বিনয় এই ছোট ছেলেটির কাছেও গর্ব করিবার প্রলোভন সম্বরণ করিতে না পারিয়া কহিল, হ্যাঁ, সব পড়া হয়ে গেছে। ছেলেটি বিস্মিত হইয়া একটু নিঃশ্বাস ফেলিল। সে বোধহয় ভাবিল, এত বিদ্যা সেও কতদিনে শেষ করিতে পারিবে। বিনয়, তোমার নাম কি? আমার নাম শ্রী সতীশচন্দ্র মুখোপাধ্যায়। বিনয় বিস্ময়িত হইয়া কহিল, মুখোপাধ্যায়? তাহার পরে একটু একটু করিয়া পরিচয় পাওয়া গেল। পরেশবাবু ইহাদের পিতা নহেন, তিনি ইহাদের দুই ভাই বোনকে ছেলেবেলা হইতে পালন করিয়াছেন। ইহার দিদির নাম আগে ছিল রাধারানী, পরেশবাবুর স্ত্রী তাহা পরিবর্তন করিয়া সুচরিতা নাম রাখিয়াছেন। দেখিতে দেখিতে বিনয়ের সঙ্গে সতীশের খুব ভাব হইয়া গেল। সতীশ যখন বাড়ি যাইতে উদ্যত হইল, বিনয় কহিল, তুমি একলা যেতে পারবে? সে গর্ব করিয়া বলিল, আমি তো একলাই যাই। বিনয় কহিল, আমি তোমাকে পৌঁছে দিই গে।
তাহার শক্তির প্রতি বিনয়ের এই সন্দেহ দেখিয়া সতীশ ক্ষুব্ধ হইয়া কহিল, কেন, আমি তো একলা যেতে পারি। এই বলিয়া তাহার একলা যাতায়াতের অনেকগুলি বিস্ময়কর দৃষ্টান্তের সে উল্লেখ করিতে লাগিল। কিন্তু তবু যে বিনয় কেন তাহার বাড়ির দ্বার পর্যন্ত তাহার সঙ্গে গেল, তাহার ঠিক কারণটি বালক বুঝিতে পারিল না। সতীশ জিজ্ঞাসা করিল, আপনি ভিতরে আসবেন না? বিনয় সমস্ত মনকে দমন করিয়া কহিল, আরেকদিন আসব। বাড়ি ফিরিয়া আসিয়া বিনয় সেই শিরোনামা লেখা লেফাফা পকেট হইতে বাহির করিয়া অনেকক্ষণ দেখিল। প্রত্যেক অক্ষরের টান ও ছাঁদ একরকম মুখস্থ হইয়া গেল। তারপর টাকা সমেত সেই লেফাফা বাক্সের মধ্যে যত্ন করিয়া রাখিয়া দিল। এ কয়টা টাকা যে কোনো দুঃসময়ে খরচ করিবে এমন সম্ভাবনা রহিল না। 2 বর্ষার সন্ধ্যায় আকাশের অন্ধকার যেন ভিজিয়া ভারী হইয়া পড়িয়াছে। বর্ণহীন বৈচিত্র্যহীন মেঘের নিঃশব্দ শাসনের নিচে কলিকাতা শহর একটা প্রকাণ্ড নিরানন্দ কুকুরের মতো লেজের মধ্যে মুখ গুজিয়া কুণ্ডলি পাকাইয়া চুপ করিয়া পড়িয়া আছে। কাল সন্ধ্যা হইতে টিপ টিপ করিয়া কেবলই বর্ষণ হইয়াছে। সে বৃষ্টিতে রাস্তার মাটিকে কাদা করিয়া তুলিয়াছে, কিন্তু কাদাকে ধুইয়া ভাসাইয়া লইয়া যাইবার মতো বল প্রকাশ করে নাই। আজ বেলা 4টে হইতে বৃষ্টি বন্ধ আছে, কিন্তু মেঘের গতিক ভালো নয়। এইরূপ আসন্ন বৃষ্টির আশঙ্কায় সন্ধ্যাবেলায় নির্জন ঘরের মধ্যে যখন মন টেকে না এবং বাহিরেও যখন আরাম পাওয়া যায় না, সেই সময়টাতে দুটি লোক একটি তেতলা বাড়ির স্যাঁতস্যাঁতে ছাদে দুটি বেতের মোড়ার উপর বসিয়া আছে। এই দুই বন্ধু যখন ছোট ছিল তখন স্কুল হইতে ফিরিয়া আসিয়া এই ছাদে ছোটাছুটি করিয়া খেলা করিয়াছে। পরীক্ষার পূর্বে উভয়ে চিৎকার করিয়া পড়া আবৃত্তি করিতে করিতে এই ছাদে দ্রুতপদে পাগলের মতো পায়চারি করিয়া বেড়াইয়াছে। গ্রীষ্মকালে কলেজ হইতে ফিরিয়া রাত্রে এই ছাদের উপরেই আহার করিয়াছে। তারপরে তর্ক করিতে করিতে কতদিন রাত্রি 2টা হইয়া গেছে এবং সকালে রৌদ্র আসিয়া যখন তাহাদের মুখের উপর পড়িয়াছে তখন চমকিয়া জাগিয়া উঠিয়া দেখিয়াছে সেইখানেই মাদুরের উপর দুইজন ঘুমাইয়া পড়িয়াছিল। কলেজে পাশ করা যখন একটাও আর বাকি রহিল না, তখন এই ছাদের উপর মাসে একবার করিয়া যে হিন্দু হিতৈষী সভার অধিবেশন হইয়া আসিয়াছে, এই দুই বন্ধুর মধ্যে একজন তাহার সভাপতি, আরেকজন তাহার সেক্রেটারি। যে ছিল সভাপতি তার নাম গৌরমোহন, তাহাকে আত্মীয় বন্ধুরা গোরা বলিয়া ডাকে। সে চারিদিকের সকলকে যেন খাপছাড়া রকমে ছাড়াইয়া উঠিয়াছে। তাহাকে তাহার কলেজের পণ্ডিত মহাশয় রজতগিরি বলিয়া ডাকিতেন। তাহার গায়ের রংটা কিছুটা উগ্র রকমের সাদা, হলদের আভা তাকে একটুও স্নিগ্ধ করিয়া আনে নাই। মাথায় সে প্রায় 6 ফুট লম্বা, হাড় চওড়া, 2 হাতের মুঠা যেন বাঘের থাবার মতো বড়, গলার আওয়াজ এমনি মোটা ও গম্ভীর যে হঠাৎ শুনিলে ঘেরে বলিয়া চমকাইয়া উঠিতে হয়। তাহার মুখের গড়নও অনাবশ্যক রকমের বড় এবং অতিরিক্ত রকমের মজবুত। চোয়াল এবং চিবুকের হাড় যেন দুর্গদ্বারের দৃঢ় অর্গলের মতো। চোখের উপর ভ্রুরেখা নাই বলিলেই হয় এবং সেখানকার কপালটা কানের দিকে চওড়া হইয়া গেছে। ওষ্ঠাধর পাতলা এবং চাপা, তাহার উপরে নাকটা খাড়ার মতো ঝুঁকিয়া আছে। 2 চোখ ছোট কিন্তু তীক্ষ্ণ, তাহার দৃষ্টি যেন তীরের ফলাটার মতো অতি দূর অদৃশ্যের দিকে লক্ষ্য ঠিক করিয়া আছে, অথচ এক মুহূর্তের মধ্যেই ফিরিয়া আসিয়া কাছের জিনিসকেও বিদ্যুতের মতো আঘাত করিতে পারে। গৌরকে দেখিতে ঠিক সুশ্রী বলা যায় না, কিন্তু তাহাকে না দেখিয়া থাকিবার জো নাই। সে সকলের মধ্যে চোখে পড়িবেই। আর তাহার বন্ধু বিনয় সাধারণ বাঙালি শিক্ষিত ভদ্রলোকের মতো নয়, অথচ উজ্জ্বল স্বভাবের সৌকুমার্য ও বুদ্ধির প্রখরতা মিলিয়া তাহার মুখশ্রীতে একটি বিশিষ্টতা দিয়াছে। কলেজে সে বরাবরই উচ্চ নম্বর ও বৃত্তি পাইয়া আসিয়াছে। গোরা কোনো মতেই তাহার সঙ্গে সমান চলিতে পারিত না। পাঠ্য বিষয়ে গোরার তেমন আসক্তিই ছিল না। বিনয়ের মতো সে দ্রুত বুঝিতে এবং মনে রাখিতে পারিত না। বিনয়ই তাহার বাহন হইয়া কলেজের পরীক্ষার কয়টার ভিতর দিয়া নিজের পশ্চাতে তাহাকে টানিয়া পার করিয়া আনিয়াছে।
গোরা বলিতেছিল, শোনো বলি, অবিনাশ যে ব্রাহ্মদের নিন্দে করছিল তাতে এই বোঝা যায় যে লোকটা বেশ সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে। এতে তুমি হঠাৎ এমন খাপ্পা হয়ে উঠলে কেন? বিনয়, কি আশ্চর্য, এ সম্বন্ধে যে কোনো প্রশ্ন চলতে পারে তাও আমি মনে করতে পারতুম না। গোরা, তা যদি হয় তবে তোমার মনে দোষ ঘটেছে। একদল লোক সমাজের বাঁধন ছিঁড়ে সব বিষয় উল্টো রকম করে চলবে, আর সমাজের লোক অবিচলিতভাবে তাদের সুবিচার করবে, এ স্বভাবের নিয়ম নয়। সমাজের লোকে তাদের ভুল বুঝবেই, তারা সোজাভাবে যেটা করবে এদের চোখে সেটা বাঁকাভাবে পড়বেই, তাদের ভালো এদের কাছে মন্দ হয়ে দাঁড়াবেই। এইটাই হওয়া উচিত। ইচ্ছামতো সমাজ ভেঙে বেরিয়ে যাওয়ার যতগুলো শাস্তি আছে এও তার মধ্যে একটা। বিনয়, যেটা স্বাভাবিক সেইটাই যে ভালো তা তো আমি বলতে পারি না। গোরা একটু উষ্ণ হইয়া উঠিয়া কহিল, আমার ভালোই কাজ নেই। পৃথিবীতে ভালো দু চারজন যদি থাকে তো থাক, কিন্তু বাকি সবাই যেন স্বাভাবিক নয়, নইলে কাজও চলে না, প্রাণও বাঁচে না। ব্রাহ্ম হয়ে বাহাদুরি করবার শখ যাদের আছে, অব্রাহ্মরা তাদের সব কাজেই ভুল বুঝে নিন্দে করবে, এটুকু দুঃখ তাদের সহ্য করতেই হবে। তারাও বুক ফুলিয়ে বেড়াবে, আর তাদের বিরুদ্ধে পক্ষ তাদের পিছন পিছন বাহবা দিয়ে চলবে। জগতে এটা ঘটে না, ঘটলেও জগতের সুবিধে হতো না। বিনয়, আমি দলের নিন্দের কথা বলছি নে, ব্যক্তিগত। গোরা, দলের নিন্দে আবার নিন্দে কিসের? সে তো মতামত বিচার, ব্যক্তিগত নিন্দেই তো চাই। আচ্ছা সাধু পুরুষ, তুমি নিন্দে করতে না? বিনয়, করতুম, খুবই করতুম, কিন্তু সেজন্য আমি লজ্জিত আছি। গোরা তার ডান হাতের মুঠা শক্ত করিয়া কহিল, না বিনয়, এ চলবে না, কিছুতেই না। বিনয় কিছুক্ষণ চুপ করিয়া রহিল, তারপরে কহিল, কেন, কি হয়েছে? তোমার ভয়টা কিসের? গোরা, আমি স্পষ্টই দেখতে পাচ্ছি তুমি নিজেকে দুর্বল করে ফেলছো। বিনয় ঈষৎ একটুখানি উত্তেজিত হইয়া কহিল, দুর্বল? তুমি জানো আমি ইচ্ছে করলে এখনই তাদের বাড়ি যেতে পারি। তারা আমাকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু আমি যাইনি। গোরা, কিন্তু এই যে যাওনি সেই কথাটা কিছুতেই ভুলতে পারছো না। দিন রাত্রি কেবল ভাবছো যাইনি যাইনি, আমি তাদের বাড়ি যাইনি, এর চেয়ে যে যাওয়াই ভালো। বিনয়, তো তবে কি যেতেই বলো? গোরা নিজের জানু চাপড়াইয়া কহিল, না, আমি যেতে বলি নে। আমি তোমাকে লিখে পড়ে দিচ্ছি, যেদিন তুমি যাবে সেদিন একেবারে পুরোপুরি যাবে। তারপর দিন থেকেই তাদের বাড়ি খানা খেতে শুরু করবে এবং ব্রাহ্ম সমাজের খাতায় নাম লিখিয়ে একেবারে দিগ্বিজয়ী প্রচারক হয়ে উঠবে। বিনয়, বলো কি তারপরে? গোরা, তার আর পরে? মরার বেড়া তো গাল নেই। ব্রাহ্মণের ছেলে হয়ে তুমি যে গো ভাগাড়ে গিয়ে মরবে, তোমার আচার বিচার কিছুই থাকবে না, কম্পাস ভাঙা কাণ্ডারির মতো তোমার পূর্ব পশ্চিমের জ্ঞান লোপ পেয়ে যাবে। তখন মনে হবে জাহাজ বন্দরে উত্তীর্ণ করাই কুসংস্কার, সংকীর্ণতা, কেবল না হোক ভেসে চলে যাওয়াই যথার্থ জাহাজ চালানো। কিন্তু এসব কথা নিয়ে বকাবকি করতে আমার ধৈর্য থাকে না। আমি বলি তুমি যাও। অধঃপাতের মুখের সামনে পা বাড়িয়ে দাঁড়িয়ে থেকে আমাদের শুদ্ধ কেন ভয় ভয় রেখে দিয়েছ? বিনয় হাসিয়া উঠিয়া কহিল, ডাক্তার আশা ছেড়ে দিলেই যে রোগী সবসময় মরে তা নয়। আমি তো নিদেনকালের কোনো লক্ষণ বুঝতে পারছি না। গোরা, পারছো না? বিনয়, না। গোরা, নারী ছাড়ে ছাড়ে করছে না? বিনয়, না, দিব্যি জোর আছে। গোরা, মনে হচ্ছে না যে শ্রীহস্তে যদি পরিবেশন করে তবে ম্লেচ্ছের অন্নই দেবতার ভোগ? বিনয় অত্যন্ত সংকুচিত হইয়া কহিল, গোরা, বস, এইবার থামো। গোরা, কেন? এর মধ্যে তো আব্রুর কোনো কথা নেই। শ্রীহস্ত তো অসূর্য স্পর্শ নয়। পুরুষ মানুষের সঙ্গে যার শেক হ্যান্ড চলে সেই পবিত্র করপল্লবের উল্লেখটি পর্যন্ত যখন তোমার সহ্য হলো না, তদা না সংশয়ে মরণায় সঞ্জয়ে। বিনয়, দেখো গোরা, আমি স্ত্রী জাতিকে ভক্তি করে থাকি, আমাদের শাস্ত্রেও। গোরা, স্ত্রী জাতিকে যেভাবে ভক্তি করছো তার জন্য শাস্ত্রের দোহাই পেরো না। ওকে ভক্তি বলে না, যা বলে তা যদি মুখে আনি তো মারতে আসবে। বিনয়, এ তুমি গায়ের জোরে বলছো। গোরা, শাস্ত্রে মেয়েদের বলেন পূজার হা গৃহদীপ্তয়ঃ। তারা পূজার হা
কেননা গৃহকে দীপ্তি দেন। পুরুষ মানুষের হৃদয়কে দীপ্ত করে তোলেন বলে বিলিতি বিধানে তাদের যে মান দেওয়া হয় তাকে পূজা না বললেই ভালো হয়। বিনয়, কোনো কোনো স্থলে বিকৃতি দেখা যায় বলে কি একটা বড় ভাবের উপর ওইরকম কটাক্ষপাত করা উচিত? গোরা অধীর হইয়া কহিল, বিনু, এখন যখন তোমার বিচার করার বুদ্ধি গেছে তখন আমার কথাটা মেনেই নাও। আমি বলছি, বিলিতি শাস্ত্রে স্ত্রী জাতি সম্বন্ধে যে সমস্ত অত্যুক্তি আছে তার ভিতরকার কথাটা হচ্ছে বাসনা। স্ত্রী জাতিকে পুজো করবার জায়গা হলো মার ঘর, সতীলক্ষ্মী গৃহিণীর আসন। সেখান থেকে সরিয়ে এনে তাদের যে স্তব করা হয় তার মধ্যে অপমান লুকিয়ে রয়েছে। পতঙ্গের মতো তোমার মনটা যে কারণে পরেশবাবুর বাড়ির চারিদিকে ঘুরছে, ইংরেজিতে তাকে বলে থাকে লাভ, কিন্তু ইংরেজের ওই নকল লাভ ব্যাপারটাকেই সংসারের মধ্যে একটা চরম পুরুষার্থ বলে উপাসনা করতে হবে, এমন বাঁদরামি যেন তোমাকে পেয়ে না বসে। বিনয় কষাহত তাজা ঘোড়ার মতো লাফাইয়া উঠিয়া কহিল, আহ গোরা, থাক, যথেষ্ট হয়েছে। গোরা, কোথায় যথেষ্ট হয়েছে? কিছুই হয়নি। স্ত্রী আর পুরুষকে তাদের স্বস্থানে বেশ সহজ করে দেখতে শিখিনি বলেই আমরা কতগুলো কবিত্ব জমা করে তুলেছি। বিনয় কহিল, আচ্ছা, মানছি স্ত্রী পুরুষের সম্বন্ধ ঠিক যে জায়গাটাতে থাকলে সহজ হতে পারত, আমরা প্রবৃত্তির ঝোঁকে সেটাকে লঙ্ঘন করি এবং সেটাকে মিথ্যে করে তুলি। কিন্তু অপরাধটা কি কেবল বিদেশেরই? এ সম্বন্ধে ইংরেজের কবিত্ব যদি মিথ্যে হয়, তো আমরা ওই যে কামিনী কাঞ্চন ত্যাগ নিয়ে সর্বদা বাড়াবাড়ি করে থাকি, সেটাও তো মিথ্যে। মানুষের প্রকৃতি জানিয়ে সহজে আত্মবিস্মৃত হয়ে পড়ে, তার থেকে মানুষকে বাঁচাবার জন্য কেউ বা প্রেমের সৌন্দর্য অংশকেই কবিত্বের দ্বারা উজ্জ্বল করে তুলে তার মন্দটাকে লজ্জা দেয়, আর কেউ বা ওর মন্দটাকেই বড় করে তুলে কামিনী কাঞ্চন ত্যাগের বিধান দিয়ে থাকে। ও দুটো কেবল দুই ভিন্ন প্রকৃতির লোকের ভিন্ন রকম প্রণালী। একটাকেই যদি নিন্দে করো তবে অন্যটাকেও রেয়াত করলে চলবে না। গোরা, না, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার অবস্থা তেমন খারাপ হয়নি। এখনো যখন ফিলোসফি তোমার মাথায় খেলছে তখন নির্ভয় তুমি লাভ করতে পারো, কিন্তু সময় থাকতে নিজেকে সামলে নিও। হিতৈষী বন্ধুদের এই অনুরোধ। বিনয় ব্যস্ত হইয়া কহিল, আহ, তুমি কি পাগল হয়েছ? আমার আবার লাভ? তবে এ কথা স্বীকার করতেই হবে যে পরেশবাবুদের আমি যেটুকু দেখেছি এবং ওদের সম্বন্ধে যা শুনেছি তাতে ওদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা হয়েছে। বোধ করি তাই ওদের ঘরের ভিতরকার জীবনযাত্রাটা কিরকম সেটা জানবার জন্য আমার একটা আকর্ষণ হয়েছিল। গোরা, উত্তম কথা, সেই আকর্ষণটাই সামলে চলতে হবে। ওদের সম্বন্ধে প্রাণী বৃত্তান্তের অধ্যায়টা না হয় অনাবিষ্কৃতই রইল। বিশেষত ওরা হলেন শিকারী প্রাণী। ওদের ভিতরকার ব্যাপার জানতে গিয়ে শেষকালে এত দূর পর্যন্ত ভিতরে যেতে হতে পারে যে তোমার টিকিটি পর্যন্ত দেখার জো থাকবে না। বিনয়, দেখো, তোমার একটা দোষ আছে। তুমি মনে করো যত কিছু শক্তি ঈশ্বর কেবল একলা তোমাকেই দিয়েছেন, আর আমরা সবাই দুর্বল প্রাণী। কথাটা গোরাকে হঠাৎ যেন নতুন করিয়া ঠেকিল। সে উৎসাহ বেগে বিনয়ের পিঠে এক চাপড় মারিয়া কহিল, ঠিক বলেছ, ওইটে আমার দোষ, আমার মস্ত দোষ। বিনয়, উফ, ওর চেয়েও তোমার আরেকটা মস্ত দোষ আছে। অন্য লোকের শির দ্বারার উপরে কতটা আঘাত সয় তার ওজন বোধ তোমার একেবারেই নেই। এমন সময় গোরার বড় বইমাত্র ভাই মহিম তাহার পরিপুষ্ট শরীর লইয়া হাঁপাইতে হাঁপাইতে উপরে আসিয়া বলিলেন, গোরা। গোরা তাড়াতাড়ি চৌকি ছাড়িয়া উঠাইয়া দাঁড়াইয়া কহিল, আজ্ঞে। মহিম, দেখতে এলেম বর্ষার জলধর পটল আমাদের ছাদের উপর গর্জন করতে নেমেছে কিনা। আজ ব্যাপারখানা কি? ইংরেজকে বুঝি এতক্ষণে ভারত সমুদ্রের অর্ধেকটা পথ পার করে দিয়েছ? ইংরেজদের তো বিশেষ কোনো লোকসান দেখছি নে, কিন্তু নিচের ঘরে মাথা ধরে বড় বউ পড়ে আছে, সিংহনাদে তারই যা একটু অসুবিধে হচ্ছে। এই বলিয়া মহিম নিচে চলিয়া গেলেন। গোরা লজ্জা পাইয়া দাঁড়াইয়া রহিল। লজ্জার সঙ্গে ভিতরে ভিতরে একটু রাগও জ্বলিতে লাগিল। তাহা নিজের বা অন্যের পরে ঠিক বলা যায় না। একটু পরে সে ধীরে ধীরে যেন আপন মনেই কহিল, সব বিষয়ই যতটা দরকার আমি তার চেয়ে অনেক বেশি জোর দিয়ে ফেলি। সেটা যে অন্যের পক্ষে কতটা অসহ্য তা আমার ঠিক মনে থাকে না।
বিনয় গৌরের কাছে আসিয়া সস্নেহে তার হাত ধরিল। ৩ গোরা ও বিনয় ছাদ হইতে নামিয়া যাবার উপক্রম করিতেছে, এমন সময় গোরার মা উপরে আসিয়া উপস্থিত হইলেন। বিনয় তাহার পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। গোরার মা আনন্দময়ীকে দেখিলে গোরার মা বলিয়া মনে হয় না। তিনি ছিপছিপে পাতলা, আঁটো সাঁটো, চুল যদি বা কিছু কিছু পাকিয়া থাকে বাহির হইতে দেখা যায় না। হঠাৎ দেখিলে বোধ হয় তাহার বয়স 40-এরও কম। মুখের বেড় অত্যন্ত সুকুমার, নাকের, ঠোঁটের, চিবুকের, ললাটের রেখা কে যেন যত্নে কুঁদিয়া কাটিয়াছে। শরীরের সমস্তই বাহুল্য বর্জিত। মুখে একটি পরিষ্কার ও সতেজ বুদ্ধির ভাব সর্বদাই প্রকাশ পাইতেছে। রং শ্যামবর্ণ, গোরার রঙের সঙ্গে তাহার কোনো তুলনাই হয় না। তাহাকে দেখিবা মাত্রই একটি জিনিস সকলের চোখে পড়ে, তিনি শাড়ির সঙ্গে সেমিজ পরিয়া থাকেন। আমরা যে সময়ের কথা বলিতেছি তখনকার দিনে মেয়েদের জামা বা সেমিজ পরা যদিও নব্যদলে প্রচলিত হইতে আরম্ভ হইয়াছে, তবু প্রবীণা গৃহিণীরা তাহাকে নিতান্তই খ্রিস্টানি বলিয়া অগ্রাহ্য করিতেন। আনন্দময়ীর স্বামী কৃষ্ণদয়ালবাবু কমিশরিয়েটে কাজ করিতেন। আনন্দময়ী তাহার সঙ্গে ছেলেবেলা হইতে পশ্চিমে কাটাইয়াছেন, তাই ভালো করিয়া গা ঢাকিয়া গায়ে কাপড় দেওয়া যে লজ্জা বা পরিহাসের বিষয়, এ সংস্কার তাহার মনে স্থান পায় নাই। ঘর দুয়ার মাজিয়া ঘষিয়া ধুইয়া মুছিয়া রাঁধিয়া বাড়িয়া সেলাই করিয়া গুনতি করিয়া হিসাব করিয়া ঝাড়িয়া রৌদ্রে দিয়া আত্মীয় স্বজন প্রতিবেশীর খবর লইয়া তবু তাহার সময় যেন ফুরাইতে চাহে না। শরীরে অসুখ করিলে তিনি কোনো মতেই তাহাকে আমল দিতে চান না। বলেন, অসুখে তো আমার কিছু হবে না, কাজ না করতে পারলে বাঁচব কি করে? গোরার মা উপরে আসিয়া কহিলেন, গোরার গলা যখনই নিচে থেকে শোনা যায় তখনই বুঝতে পারি বিনু নিশ্চয়ই এসেছে। কদিন বাড়ি একেবারে চুপচাপ ছিল, কি হয়েছে বলতো বাছা, আসিসনি কেন? অসুখ বিসুখ করেনি তো? বিনয় কুণ্ঠিত হইয়া বলিল, না মা, অসুখ যে বৃষ্টি বাদল। গোরা কহিল, তাই বই কি, এরপরে বৃষ্টি বাদল যখন ধরে যাবে তখন বিনয় বলবেন যে রোদ পড়েছে। দেবতার উপরে দোষ দিলে দেবতা তো আর কোনো জবাব দেবেন না। আসল মনের কথা অন্তর্যামীই জানেন। বিনয় কহিল, গোরা, তুমি কি বাজে বকছো? আনন্দময়ী কহিলেন, তা সত্যি বাছা, অমন করে বলতে নেই। মানুষের মন কখনো ভালো থাকে, কখনো মন্দ থাকে, সবসময় কি সমান যায়? তা নিয়ে কথা পারতে গেলে উৎপাত করা হয়। তা আয় বিনু, আমার ঘরে আয়, তোর জন্য খাবার ঠিক করেছি। গোরা জোর করিয়া মাথা নাড়িয়া কহিল, না মা, সে হচ্ছে না, তোমার ঘরে আমি বিনয়কে খেতে দেব না। আনন্দময়ী, ইস, তাই তো। কেন বাপু, তোকে তো আমি কোনোদিন খেতে বলিনি। এদিকে তোর বাপ তো ভয়ঙ্কর শুদ্ধাচারী হয়ে উঠেছেন, সপাক না হলে খান না। বিনু আমার লক্ষ্মী ছেলে, তোর মতো ওর গোঁড়ামি নেই, তুই কেবল ওকে জোর করে ঠেকিয়ে রাখতে চাস। গোরা, সে কথা ঠিক, আমি জোর করেই ওকে ঠেকিয়ে রাখবো। তোমার ওই খ্রিস্টান দাসী লক্ষ্মিয়াটাকে না বিদায় করে দিলে তোমার ঘরে খাওয়া চলবে না। আনন্দময়ী, ওরে গোরা, অমন কথা তুই মুখে আনিস নে। চিরদিন ওর হাতে তুই খেয়েছিস, ও তোকে ছেলেবেলা থেকে মানুষ করেছে। এই সেদিন পর্যন্ত ওর হাতের তৈরি চাটনি না হলে তোর যে খাবার রুচত না। ছোটবেলায় তোর যখন বসন্ত হয়েছিল, লক্ষ্মিয়া যে তোকে সেবা করে বাঁচিয়েছে, সে আমি কোনোদিন ভুলতে পারবো না। গোরা, ওকে পেনশন দাও, জমি কিনে দাও, ঘর কিনে দাও, যা খুশি করো, কিন্তু ওকে রাখা চলবে না মা। আনন্দময়ী, গোরা, তুই মনে করিস টাকা দিলেই সব ঋণ শোধ হয়ে যায়? ও জমিও চায় না, বাড়িও চায় না, তোকে না দেখতে পেলে ও মরে যাবে। গোরা, তবে তোমার খুশি, ওকে রাখো, কিন্তু বিনু তোমার ঘরে খেতে পাবে না। যা নিয়ম তা মানতেই হবে, কিছুতেই তার অন্যথা হতে পারে না। মা, তুমি এত বড় অধ্যাপকের বংশের মেয়ে, তুমি যে আচার পালন করে চলো না, এ কিন্তু। আনন্দময়ী, ওগো, তোমার মা আগে আচার পালন করেই চলতো, তাই নিয়ে অনেক চোখের জল ফেলতে হয়েছে। তখন তুমি ছিলে কোথায়? রোজ শিব গড়ে পুজো করতে বসতুম, আর তোমার বাবা এসে টান মেরে ফেলে দিতেন। তখন অপরিচিত বামুনের হাতেও ভাত খেতে আমার ঘেন্না করত। সেকালে
রেলগাড়ি বেশি দূর ছিল না। গরুর গাড়িতে, ডাক গাড়িতে, পালকিতে, উটের উপর চড়ে কতদিন ধরে কত উপোস করে কাটিয়েছি। তোমার বাবা কি সহজে আমার আচার ভাঙতে পেরেছিলেন? তিনি স্ত্রীকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াতেন বলে তার সাহেব মনিবরা তাকে বাহবা দিত, তার মাইনেই বেড়ে গেল। ওই জন্যই তাকে এক জায়গায় অনেক দিন রেখে দিত, প্রায় নড়াতে চাইতো না। এখন তো বুড়ো বয়সে চাকরি ছেড়ে দিয়ে রাশ রাশ টাকা নিয়ে তিনি হঠাৎ উল্টে খুব সূচিবায় হয়ে দাঁড়িয়েছেন। কিন্তু আমি তো আর তা পারবো না। আমার 7 পুরুষের সংস্কার একটা একটা করে নির্মূল করা হয়েছে, সে কি আর এখন বললেই ফেরে? গোরা: আচ্ছা, তোমার পূর্বপুরুষদের কথা ছেড়ে দাও, তাঁরা তো কোনো আপত্তি করতে আসছেন না, কিন্তু আমাদের খাতিরে তোমাকে কতগুলো জিনিস মেনে চলতেই হবে। না হয় শাস্ত্রের মান নাই রাখলে স্নেহের মান রাখতে হবে তো। আনন্দময়ী: ওরে, অত করে আমাকে কি বোঝাচ্ছিস? আমার মনে কি হয় সে আমিই জানি। আমার স্বামী, আমার ছেলে আমাকে নিয়ে তাদের যদি পদে পদে কেবল বাঁধতে লাগলো, তবে আমার আর সুখ কি নিয়ে? কিন্তু তোকে কোলে নিয়েই আমি আচার ভাসিয়ে দিয়েছি, তা জানিস? ছোট ছেলেকে বুকে তুলে নিলেই বুঝতে পারা যায় যে জাত নিয়ে কেউ পৃথিবীতে জন্মায় না। সে কথা যেদিন বুঝেছি, সেদিন থেকে এ কথা নিশ্চয়ই জেনেছি যে আমি যদি খ্রিস্টান বলে, ছোট জাত বলে কাউকে ঘৃণা করি, তবে ঈশ্বর তোকেও আমার কাছ থেকে কেড়ে নেবেন। তুই আমার কোল ভরে আমার ঘর আলো করে থাক, আমি পৃথিবীর সকল জাতের হাতেই জল খাবো। আজ আনন্দময়ীর কথা শুনিয়া বিনয়ের মনে হঠাৎ কি একটা অস্পষ্ট সংশয়ের আভাস দেখা দিল। সে একবার আনন্দময়ী ও একবার গোরার মুখের দিকে তাকাইল, কিন্তু তখনই মন হইতে সকল তর্কের উপক্রম দূর করিয়া দিল। গোরা কহিল, মা, তোমার যুক্তিটা ভালো বোঝা গেল না। যারা বিচার করে শাস্ত্র মেনে চলে, তাদের ঘরেও তো ছেলে বেঁচে থাকে, আর ঈশ্বর তোমার সম্বন্ধেই বিশেষ আইন খাটাবেন এ বুদ্ধি তোমাকে কে দিলে? আনন্দময়ী: যিনি তোকে দিয়েছেন, বুদ্ধিও তিনিই দিয়েছেন। তা আমি কি করব বল, আমার এতে কোনো হাত নেই। কিন্তু ওরে পাগল, তোর পাগলামি দেখে আমি হাসবো কি কাঁদবো তা ভেবে পাইনি। যাক, সেসব কথা থাক। তবে বিনয় আমার ঘরে খাবে না? গোরা: ও তো এখনই সুযোগ পেলেই ছোটে, লোকটি ওর 16 আনা। কিন্তু মা, আমি যেতে দেব না। ও যে বামুনের ছেলে, দুটো মিষ্টি কথা দিয়ে সে কথা ওকে ভোলালে চলবে না। ওকে অনেক ত্যাগ করতে হবে, প্রবৃত্তি সামলাতে হবে, তবে ও জন্মের গৌরব রাখতে পারবে। মা, তুমি কিন্তু রাগ করো না, আমি তোমার পায়ের ধুলো নিচ্ছি। আনন্দময়ী: আমি রাগ করব? তুই বলিস কি? তুই যা করছিস এ তুই জ্ঞানে করছিস নে, তা আমি তোকে বলে দিলুম। আমার মনে এই কষ্ট রইল যে তোকে মানুষ করলুম বটে, কিন্তু যাই হোক গে, তুই যাকে ধর্ম বলে বেড়াস সে আমার মানা চলবে না। না হয় তুই আমার ঘরে আমার হাতে নাই খেলি, কিন্তু তোকে তো দুসন্ধে দেখতে পাবো, সেই আমার ঢের। বিনয়: তুমি মুখটি অমন মলিন করো না বাপ, তোমার মনটি নরম, তুমি ভাবছো আমি দুঃখ পেলুম। কিছু না বাপ, আর একদিন নিমন্ত্রণ করে খুব ভালো বামুনের হাতেই তোমাকে খাইয়ে দেব, তার ভাবনা কি? আমি কিন্তু বাছা লক্ষ্মিয়ার হাতে জল খাবো, সে আমি সবাইকে বলে রাখছি। গোরার মা নিচে নামিয়া গেলেন। বিনয় চুপ করিয়া কিছুক্ষণ দাঁড়াইয়া রহিল, তারপর ধীরে ধীরে কহিল, গোরা, এটা যেন একটু বাড়াবাড়ি হচ্ছে। গোরা: কার বাড়াবাড়ি? বিনয়: তোমার। গোরা: এক চুল বাড়াবাড়ি নয়, যেখানে যার সীমা আমি সেইটা ঠিক রক্ষা করে চলতে চাই। কোনো ছুতোয় সুচ্চগ্র ভূমি ছাড়তে আরম্ভ করলে শেষকালে কিছুই বাকি থাকবে না। বিনয়: কিন্তু মা যে? গোরা: মা কাকে বলে সে আমি জানি, আমাকে কি সে আবার মনে করিয়ে দিতে হবে? আমার মার মতো মা কজনের আছে, কিন্তু আচার যদি না মানতে শুরু করি, তবে একদিন হয়তো মাকেও মানব না। দেখো বিনয়, তোমাকে একটা কথা বলি, মনে রেখো, হৃদয় জিনিসটা অতি উত্তম, কিন্তু সকলের চেয়ে উত্তম নয়। বিনয় কিছুক্ষণ পরে একটু ইতস্তত করিয়া বলিল, দেখো গোরা, আজ মার কথা শুনে আমার মনের ভিতর কিরকম একটা নাড়াচাড়া হচ্ছে। আমার বোধ হচ্ছে যেন মার মনের মধ্যে কি একটা কথা আছে,
সেইটা তিনি আমাদের ঠিক বোঝাতে পারছেন না, তাই কষ্ট পাচ্ছেন। গোরা অধীর হইয়া কহিল, আহ বিনয়, অত কল্পনা নিয়া খেলিও না, ওতে কেবলই সময় নষ্ট হয়, আর কোনো ফল হয় না। বিনয়, তুমি পৃথিবীর কোনো জিনিসের দিকে কখনো ভালো করে তাকাও না, তাই যেটা তোমার নজরে পড়ে না সেটাকেই তুমি কল্পনা বলে উড়িয়ে দিতে চাও। কিন্তু আমি তোমাকে বলছি, আমি কতবার দেখেছি মা যেন কিসের জন্য একটা ভাবনা পুষে রেখেছেন, কি যেন একটা ঠিক মতো মিলিয়ে দিতে পারছেন না, সেই জন্যে ওর ঘর কন্যার ভিতর একটা দুঃখ আছে। গোরা, তুমি ওর কথাগুলো একটু কান পেতে শুনো। গোরা, কান পেতে যতটা শোনা যায় তা আমি শুনে থাকি, তার চেয়ে বেশি শোনবার চেষ্টা করলে ভুল শোনবার সম্ভাবনা আছে বলে সে চেষ্টাই করিনি।